সুলতান দ্বিতীয় বায়েজিদ সিংহাসন ছাড়ার পর তার ছোট ছেলে সেলিম প্রথম 1512 সালে এপ্রিলের অটোমান সাম্রাজ্যের সিংহাসনে বসেন। সিংহাসনে বসার সময় সেলিমের ক্ষমতা কেবল অটোমান সাম্রাজ্যের ইউরোপীয় অংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। তার অন্য ভাই আহমদ প্রায় পুরো আনাতোলিয়া দখল করে আসামিয়া থেকে শাসন করছিলেন। সিংহাসন না পেয়ে আহমদ তখন বুরসা দখল করে এবং বসফরাসের পূর্ব তীর পর্যন্ত চলে আসেন। এই খবর শুনে সেলিম দ্রুত এশিয়ায় চলে আসেন। ফলে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে আহমদ পরাজিত হয়ে পালিয়ে যান। তিনি পারস্যের সাফাভি সাম্রাজ্যের শাহ ইসমাইলের কাছে সাহায্য চাইলেন এবং তার ছেলেকে জামিন হিসেবে শাহের দরবারে পাঠালেন। এ সময়ে সেলিমের অন্য 5 জন ভাতিজা এশিয়া মাইনরে ছিলেন। এরপর দ্রুত তাদেরকে বন্দী করে নির্মমভাবে হত্যা করা হয়। এদের মধ্যে একজনের বয়স ছিল মাত্র 7 বছর। সেলিমের আরেক ভাই অপেক্ষাকৃত নিরীহ এবং ধার্মিক করদুক ছিলেন সরু খানের শাসক। তিনি বুঝতে পারছিলেন সেলিমের হাতে তারও একই পরিণতি হবে, তাই তিনি সেলিমের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু এর আগেই সেলিম তাকে আক্রমণ করে বন্দী করেন এবং পরে তাকে হত্যা করেন। এদিকে পালিয়ে যাওয়া আহমদ কিছু সৈন্য সংগ্রহ করে সেলিমের বিরুদ্ধে কয়েকটি ছোট ছোট যুদ্ধে বিশেষ সাহসের পরিচয় দেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও সেলিমের কাছে পরাজিত হন। আহমদের মৃত্যুর পরেই সেলিম অটোমান সিংহাসনকে সম্পূর্ণ নিরাপদ বলে মনে করলেন। এভাবে সুলতান প্রথম সেলিম অভ্যন্তরীণ শত্রুমুক্ত হয়ে রাজ্য জয়ের দিকে মনোযোগ দিলেন। বৈদেশিক যুদ্ধের ক্ষেত্রে তিনি তার বাবার মতো নিষ্ক্রিয় এবং দুর্বল নীতি অনুসরণ করতে রাজি ছিলেন না। তবে পূর্বপুরুষদের মতো সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তে রাজ্যসীমা বাড়ানোর চিরচারিত পথ থেকে তিনি এশিয়ার দক্ষিণ পূর্ব সীমান্তের দিকে নজর দিলেন। ইউরোপীয় খ্রিস্টান শক্তির সঙ্গে সেলিমের সম্পর্ক ভালো ছিল, কিন্তু এশিয়ার সীমান্তে পারস্য এবং মিশরের তৎকালীন অন্য দুটি বৃহৎ মুসলিম শক্তির সঙ্গে তার সংঘাত সৃষ্টি হলো। এর মধ্যে নানা কারণে পারস্যের শাহ ইসমাইলের সঙ্গেই সেলিম প্রথমে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। 1514 খ্রিস্টাব্দের পারস্য বিজয়। সুলতান প্রথম সেলিমের সামরিক সাফল্যের উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে পারস্য বিজয় করা। এই সময় পারস্যের সাফাভি বংশের প্রতিষ্ঠাতা শাহ ইসমাইল রাজত্ব করছিলেন। তিনি ছিলেন একজন শক্তিশালী শাসক। প্রজাদের উপর তার ধর্মীয় প্রভাব তাকে অতিরিক্ত ক্ষমতার অধিকারী করেছিল। পারস্যের শাহ ইসমাইল ছিলেন একজন শক্তিশালী শাসক, কারণ তার ধর্মীয় প্রভাব প্রজাদের উপর অনেক বেশি ছিল। তিনি ছিলেন শিয়া মতাদর্শে বিশ্বাসী একজন সুফি প্রকৃতির মানুষ এবং এই মতবাদ প্রচারের জন্য তিনি তার সর্বশক্তি ব্যবহার করেন। তার প্রচারকদের চেষ্টায় এই শিয়া মতবাদ অটোমান সাম্রাজ্যের এশিয়া মাইনর অংশের ছোট ছোট প্রদেশ যেমন টেক্কি, কারমান ও দিয়াবাকিরের ব্যাপক জনপ্রিয়তা পায়। এই অটোমান প্রজারা পারস্যের শাহ ইসমাইলের প্রতি ধর্মীয় অনুগত রাখত এবং সুযোগ পেলেই তুর্কি সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ পোষণ করত। সেলিমের বাবা দ্বিতীয় বায়েজিদের সময় এই সমস্যা দূর করতে গিয়ে তাকে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। সেই যুদ্ধে শাহ কুলির নেতৃত্বে শিয়া বিদ্রোহীরা পরাজিত হলেও তারা পুরোপুরি নির্মূল হয়নি, বরং দিন দিন তাদের দল আরও বড় এবং শক্তিশালী হচ্ছিল। সুলতান প্রথম সেলিম যখন সিংহাসনে বসলেন তখন এই সমস্যা আরও বড় হয়ে দেখা দিল। তারা সেলিমের ভাই এবং ক্ষমতার প্রধান প্রতিদ্বন্দ্বী আহমদকে সক্রিয়ভাবে সমর্থন করেছিল। এমনকি আহমদ তার সুন্নি ধর্ম ছেড়ে তার সমর্থকদের শিয়া মতবাদ গ্রহণ করেন। সেলিম অনেক কষ্টে আহমদকে পরাজিত ও হত্যা করতে পারলেও সাম্রাজ্যের মধ্যে থাকা এই অন্তর্ঘাতকমূলক কাজে লিপ্ত শিয়া শত্রুরা আগের মতোই শক্তিশালী ছিল। তাদের কার্যকলাপ ও গতিবিধি ভবিষ্যতে অটোমান সাম্রাজ্যের জন্য বিপজ্জনক হতে পারে বলে মনে করা হলো। তাই তাদের নির্মূল করে ভবিষ্যতে সাম্রাজ্যকে বিপদ থেকে মুক্ত করার জন্য সুলতান সেলিম এক কঠোর পরিকল্পনা নিলেন। তার নির্দেশে একটি গোপন তালিকা তৈরি করা হলো। এতে দেখা গেল যে সেলিমের এশিয়া মাইনরের প্রজাদের মধ্যে প্রায় 70,000 মানুষ শিয়া মতাদর্শে বিশ্বাসী এবং এই ধর্মীয় কারণে তারা পারস্যের শাহ ইসমাইলের প্রতি সম্পূর্ণ অনুগত। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেলিমের নির্দেশে একটি নির্দিষ্ট দিনে এই শিয়া মতাবলম্বী প্রজাদের মধ্যে থেকে প্রায় 40,000 মানুষকে হত্যা করা হয়। যারা বাকি ছিল তাদের মধ্যে অনেককে বন্দী করে কারাগারে পাঠানো হলো, আবার অনেকে সুলতানের দয়া পেয়ে তার দলে যোগ দিল। এছাড়াও আরেক দলকে অটোমান সাম্রাজ্যের ইউরোপীয় অঞ্চলের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে পুনর্বাসন করা হলো। সুলতান সেলিম যখন শিয়া প্রজাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন তখন পারস্যের শাহ ইসমাইলের সঙ্গে তার সম্পর্কের চরম অবনতি ঘটে। এর পিছনে আরও কিছু কারণ ছিল। সীমান্ত বিরোধ, দুজনের রাজ্য সীমা পাশাপাশি হওয়ায় প্রায় সীমানা নিয়ে ঝামেলা হতো। উচ্চাকাঙ্ক্ষা, দুই শাসকই ছিলেন শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী, ফলে তারা একে অপরকে ভয়ের চোখে দেখতেন এবং অবিশ্বাসও করতেন। কিন্তু শেষ পর্যন্ত যে কারণে দুজনের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল তা হলো পারস্যের শাহের দরবারে তুরস্কের সুলতানের 2 পলাতক ভাতিজাকে আশ্রয় দেওয়া। সুলতান সেলিম এই ঘটনার প্রতিবাদ জানালেন এবং দ্রুত সেই 2 তুর্কি রাজকুমারকে তার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করলেন। সুলতানের নিজ হাতে লেখা একটি দীর্ঘ চিঠি নিয়ে একজন তুর্কি দূত শাহের সাথে দেখা করলেন। উত্তরে শাহ ইসমাইল নিজেকে নির্দোষ দাবি করলেন এবং জানালেন যে সুলতানের চিঠিতে কোনো শিষ্টাচার দেখানো হয়নি। তবে তিনি রসিকতা করে বললেন সম্ভবত সুলতানের কোনো সেক্রেটারি অতিরিক্ত আফিম খেয়ে এই চিঠি লিখেছেন।
তার সাথে তিনি এই সেক্রেটারির জন্য উপঢৌকন হিসেবে 1 বাক্স আফিমও পাঠিয়ে দিলেন। শাহ ইসমাইলের এই রসিকতা সুলতান সেলিমের কাছে চরম অপমান মনে হলো, কারণ চিঠিটি তিনি নিজেই লিখেছিলেন এবং নিজের সাহিত্য প্রতিভা নিয়ে তার খুব ভালো ধারণা ছিল। ফলে তিনি তার চিঠি বহনকারী পারস্যের দূতকে ঘটনাস্থলেই হত্যার নির্দেশ দিলেন। অন্যদিকে শাহ ইসমাইলও তার দরবারের সুলতানের দূতকে একইভাবে হত্যা করলেন। এই ঘটনার পর সেই সময়ে এই দুই শ্রেষ্ঠ মুসলিম শাসকের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠল। সুলতান সেলিম যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি নিলেন। তিনি 1,25,000 সৈন্যের বিশাল একটি বাহিনী নিয়ে শিবাসের কাছে এক জায়গায় জড়ো হলেন। এর মধ্যে ছিল 80,000 অশ্বারোহী বাহিনী এবং 3 শতাধিক হালকা কামানসহ একটি সাজোয়া বাহিনী। এছাড়াও 5,000 সৈন্যের একটি নৌবহর জাহাজযোগে রসদ সরবরাহ করার জন্য প্রস্তুত ছিল। স্থলপথে রসদ সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার জন্য 6,000 উটের একটি বিশাল কাফেলাও সুলতানের সঙ্গে ছিল। সেনাপতি সিনান পাশার নেতৃত্বে আনাতোলিয়ার অশ্বারোহী বাহিনী সুলতানের ডান পাশে এবং হাসান পাশার নেতৃত্বে রুমেলিয়ার অশ্বারোহী বাহিনী বাম পাশে অবস্থান নিল। যুদ্ধের মাঝখানে অনিয়মিত এবং পদাতিক সৈন্যদের পেছনে কামান বসানো হলো এবং জানিশারি সৈন্যদের নিয়ে সুলতান সেলিম নিজের সেনাবাহিনীর পেছনের অংশের দায়িত্ব নিলেন। অন্যদিকে শাহ ইসমাইলও সুলতান সেলিমের মোকাবিলা করার জন্য ব্যাপক প্রস্তুতি নিলেন। তার সৈন্য সংখ্যা ছিল 75,000-এরও বেশি। পারস্য বাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব নিলেন ওস্তাদ লুগলু। কিন্তু শাহ ইসমাইলের সৈন্যদের কাছে কোনো কামান বা বন্দুকধারী সাজোয়া বাহিনী ছিল না। এমনকি তিনি তার কোনো পদাতিক বাহিনীকেও তার সৈন্যদলে রাখলেন না। তিনি কেবল তার অশ্বারোহী বাহিনীর উপরে নির্ভর করছিলেন। শাহ ইসমাইল সরাসরি সেলিমের সঙ্গে যুদ্ধ না করে একটি কৌশল নিলেন। তিনি তার রাজ্যের সামনের এলাকাগুলো পুড়িয়ে দিয়ে পেছনে সরে গেলেন। এতে সুলতান সেলিমের বাহিনীর জন্য অনেক অসুবিধা তৈরি হলো। এছাড়া বিশাল পারস্য মরুভূমি পার হয়ে তারবিজ আক্রমণ করা সহজ ছিল না। দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে সুলতানের সৈন্যদের মধ্যে তীব্র জলকষ্ট ও খাবারের অভাব দেখা দিল। ক্লান্ত ও বিধ্বস্ত তুর্কি সেনাবাহিনীর মধ্যে এবার প্রচণ্ড অসন্তোষ দেখা দিল। তারা সুলতানের এই অভিযান বন্ধ করে দেশে ফিরে যাওয়ার জন্য চাপ দিতে লাগলো। কিন্তু সুলতান সেলিম তার সিদ্ধান্তে অটল ছিলেন। ফলে এই কঠিন অবস্থার মধ্যেও তুর্কি বাহিনী এগিয়ে যেতে থাকলো। অবশেষে 1514 সালের 23শে আগস্ট শাহ ইসমাইল বাধ্য হয়ে সেলিমের সঙ্গে মুখোমুখি যুদ্ধে নামার সিদ্ধান্ত নিলেন। রাজধানী তারবিজের কাছে কালদিরানের প্রান্তরে দুই বাহিনীর মধ্যে এক তুমুল যুদ্ধ হলো। দুর্ধর্ষ ও দ্রুতগতির পারস্যের অশ্বারোহী বাহিনী অনেক সাহসের সঙ্গে যুদ্ধ করলেও কামানের গোলার সামনে বেশি সময় টিকতে পারল না। ব্যাপক ক্ষতির শিকার হয়ে তারা শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হলো। যে কোনো যুদ্ধে অসম অস্ত্রের ব্যবহারের ফলে দুর্বল পক্ষে যা হয়, পারস্য বাহিনীরও তাই হলো। প্রায় 25,000 পারস্য সৈন্য যুদ্ধক্ষেত্রে মারা গেল। শাহ ইসমাইল কোনোভাবে প্রাণ নিয়ে পালিয়ে গেলেন। তার স্ত্রী, পুত্র এবং পরিবারের বাকি সদস্যরা সেলিমের হাতে বন্দী হলেন। বিজয়ী বেশে সুলতান সেলিম রাজধানী তারবিজে প্রবেশ করলেন। মধ্যপ্রাচ্যের এই মনোরম এবং ঐতিহ্যবাহী শহরে সুলতান সেলিমের আরও বেশ কয়েকদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু সৈন্যদের চাপের কারণে মাত্র 8 দিন পার করার পরেই তাকে নিজ দেশের দিকে যাত্রা করতে হলো। সুলতান প্রথম সেলিমের কাছে পারস্যের শাহ ইসমাইলের এই পরাজয় মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। অনেক কষ্ট এবং ক্ষতির বিনিময়ে সুলতানের পক্ষে এই জয় পাওয়া সম্ভব হয়েছিল। তার প্রায় 25,000 সৈন্য তৃষ্ণা, খাবারের অভাব এবং ক্লান্তিতে মারা গিয়েছিল। এছাড়াও যুদ্ধে তার 14 জন বিখ্যাত সেনাপতিও নিহত হয়েছিলেন। কিন্তু এত ত্যাগের বিনিময়ে হলেও এই যুদ্ধে সুলতান সেলিম সুদূর প্রসারী ফল লাভ করতে পেরেছিলেন। এতদিন পর্যন্ত তুরস্ক, পারস্য এবং মিশরের মুসলিম শাসকদের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য ছিল তা এখন ভেঙে পড়ল। এই যুদ্ধে পারস্যের শাহ পরাজিত হওয়ায় তুর্কি সুলতান সেলিম মিশরের সুলতানের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী হয়ে উঠলেন। যদিও সুলতান সেলিম রাজধানী তারবিজ সহ পুরো পারস্যকে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারেননি, তবুও দিয়াবেকির এবং কুর্দিস্তান প্রদেশ দুটি সরাসরি তুর্কি সাম্রাজ্যের অংশ হয়ে গেল এবং বর্তমান শতাব্দীর শুরু পর্যন্ত এগুলো তুর্কিদের অধীনেই ছিল। এছাড়া পারস্যের প্রচুর ধনসম্পদ এবং নানা শিল্পকর্মের দক্ষ হাজার হাজার শিল্পী ও কারিগরকে কনস্ট্যান্টিনোপলে নিয়ে যাওয়া হলো। 1517 খ্রিস্টাব্দে সুলতান সেলিম কর্তৃক মিশর বিজয়। পারস্যের শাহ ইসমাইলকে পরাজিত করে সুলতান সেলিম 1514 খ্রিস্টাব্দের শেষের দিকে তার রাজধানী কনস্ট্যান্টিনোপলে ফিরে আসেন। এবার মিশর ও সিরিয়ার মামলুক সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তার ছিল না। কিন্তু হঠাৎ করেই সুলতান সেলিমের সঙ্গে তৎকালীন মামলুক সুলতান কানসাওয়া আল ঘড়ির যুদ্ধ বেঁধে গেল। মধ্য এশিয়ায় মঙ্গল শক্তির উত্থানের কারণে নিজেদের রাজনৈতিক স্বার্থে মিশরের মামলুক এবং তুরস্কের অটোমান সুলতানদের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। তবে মিশরের মামলুক সুলতান কাইতবের সঙ্গে অটোমান তুর্কি সুলতান দ্বিতীয় বাইজিদের মধ্যে সীমান্তবর্তী কিছু ঘটনা নিয়ে যুদ্ধ বাঁধলে প্রথমবারের মতো তাদের সম্পর্কের অবনতি ঘটে। কিন্তু সেই যুদ্ধে কোনো উল্লেখযোগ্য ফল হয়নি। দুই সুলতানের মধ্যে শান্তি চুক্তি হয়।
দুধ বিনিময় হয় এবং উপহার আদান প্রদানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কিন্তু 1514 সালে সুলতান সেলিম যখন প্রথম পারস্য আক্রমণ করলেন তখন পরিস্থিতি দ্রুত অন্যদিকে মোড় নিতে থাকে, কারণ প্রতিবেশী রাজ্যের সুলতান হিসেবে কানসাওয়া আল ঘরির কাছে এই সংঘাত অবশ্যই উদ্বেগের কারণ হয়েছিল। এর উপর সুলতান সেলিম কর্তৃক মিশরের করদ রাজ্য দুলগাদির আক্রমণের মাধ্যমে সিরিয়ার প্রতি সেলিমের আগ্রহ প্রকাশ পেয়েছিল, কিন্তু তবুও সম্ভবত সেলিম আপাতত মিশর ও সিরিয়া আক্রমণ করতে চাননি, অথবা তার সৈন্যদের অনিচ্ছার কারণে হয়তো সেটাও সম্ভব হতো না। তবে অতিরিক্ত সতর্ক মামলুক সুলতান কানসাওয়া আল ঘরির একটি ভুল সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত এই যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কানসাওয়ার মিত্রশক্তি পারস্যের শাহ ইসমাইল যখন সেলিমের কাছে পরাজিত হয়ে তার কাছে সাহায্য চাইলেন, তখন কানসাওয়া দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপনের জন্য সক্রিয় উদ্যোগ নিলেন। এই উদ্দেশ্যে তিনি 1516 সালের বসন্তকালে সৈন্যসহ আলেপ্পোর দিকে রওনা হলেন। আপাত দৃষ্টিতে শাহ ইসমাইল ও সুলতান সেলিমের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করার ভান করলেও তার আসল উদ্দেশ্য ছিল শাহ ইসমাইলকে সাহায্য করা। আল ঘরি তার শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রমাণ করার জন্য নামেমাত্র আব্বাসি খলিফা আল মুতাওয়াক্কিল সহ সাম্রাজ্যের উচ্চপদস্থ বেসামরিক কর্মচারী এবং বিচারকদের এই শান্তি মিশনে অন্তর্ভুক্ত করলেন। কিন্তু সুলতান সেলিমকে এত সহজে বোকা বানানো সম্ভব ছিল না। তার গুপ্তচর বিভাগের মাধ্যমে তিনি মামলুক সুলতানের এই দুরভিসন্ধিমূলক কার্যালাপ আগেই জেনে গিয়েছিলেন। তাই আল ঘরির শান্তি মিশনে একটি দল যখন সেলিমের কাছে পৌঁছালো, তখন তিনি মিশন প্রধানকে অপমান করে তার দাড়ি কামিয়ে দিলেন। এটি সরাসরি যুদ্ধ ঘোষণার ইঙ্গিত ছিল। সেলিমের এই ব্যবহারের আল ঘরি অত্যন্ত অপমানিত হলেন। জবাবে তিনি সেলিম কর্তৃক পাঠানো দূতকে অপমান করে বন্দী করে রাখলেন। এই খবর শুনে সুলতান সেলিম অনেক ক্ষুব্ধ হলেন এবং তিনি একটি অত্যন্ত শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে মামলুক সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এগিয়ে গেলেন। সেলিমের আসার খবর শুনে আল ঘরি দূতকে মুক্তি দিয়ে সেলিমের সঙ্গে সন্ধি করার চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো। সুতরাং যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। 1516 সালের 24শে আগস্ট আলেপ্পোর উত্তরে অবস্থিত মারাজি দাবিক প্রান্তরের মামলুক এবং অটোমান তুর্কি সৈন্যদের মধ্যে যুদ্ধ শুরু হলো। আলেপ্পোর মামলুক গভর্নর খায়ের বেগ আগে থেকেই সুলতান সেলিমের সঙ্গে মামলুক বিরোধী গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মামলুক বাহিনীর বাম অংশের অধিনায়ক হিসেবে খায়ের বেগ যুদ্ধের শুরুতেই সৈন্যদল সহ দল ত্যাগ করলেন। এই যুদ্ধে অটোমান সৈন্য সংখ্যা মামলুক বাহিনীর চেয়ে অনেক বেশি ছিল। এর পাশাপাশি তুর্কিরা এই যুদ্ধে গোলন্দাজ বাহিনী ব্যবহার করেছিল। সুলতান কানসাওয়া আল ঘরি অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেও যুদ্ধের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। বিশ্বাসঘাতকতা এবং গোপন ষড়যন্ত্র তাকে দিশেহারা করে তুলল। 75 বছর বয়সী বৃদ্ধ সুলতান আল ঘরি হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। তার মাথা কাটা সেলিমের কাছে পাঠানো হলো। যুদ্ধে অটোমানদের বিজয় নিশ্চিত হলো এবং এর সঙ্গেই মামলুকদের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে গেল। বিজয়ী বেশে সুলতান প্রথম সেলিম আলেপ্পো শহরে প্রবেশ করলেন। আলেপ্পোর মানুষ সুলতান সেলিমকে মামলুকদের অত্যাচার এবং খারাপ শাসন থেকে উদ্ধারকারী হিসেবে স্বাগতম জানালেন। এরপর সেলিম তার কোনো বাধা ছাড়াই দামেস্ক দখল করলেন এবং বৈরুত শহরও তার কাছে আত্মসমর্পণ করল। বৈরুত পতনের ফলে 1000 উট বোঝাই সোনা ও রূপা সুলতান সেলিমের হাতে চলে আসলো। এইভাবে সিরিয়া জয় শেষে সুলতান প্রথম সেলিম দ্রুত মিশরের দিকে এগিয়ে গেলেন। মিশরের মামলুক সালতানাত কানসাওয়া আল ঘরির মৃত্যুর পর তার কৃতদাস ও দত্তপুত্র তুমানবে মামলুক সিংহাসনে বসলেন। আল ঘরির মতো তিনিও একজন দেশপ্রেমিক ও সাহসী সুলতান ছিলেন। আল ঘরির অনুপস্থিতিতে তিনি কায়রোর গভর্নর ছিলেন। তুমানবে অসীম সাহসের সঙ্গে বিজয়ী তুর্কি বাহিনীর অগ্রযাত্রা রুখে দাঁড়ালেন। ফলে 1517 সালের 22শে জানুয়ারি কায়রোর কাছে মাত্তারিয়া প্রান্তরে দুই বাহিনীর মধ্যে এক তুমুল যুদ্ধ হলো। কিন্তু সুলতান সেলিমের গোলন্দাজ বাহিনীর গোলা বারুদের সামনে দুর্নীতিগ্রস্ত ও দুর্বল মনোবলের মামলুক বাহিনী বেশি সময় টিকে থাকতে পারল না। তুমানবে বীরের মতো যুদ্ধ করেও পরাজিত হলেন। 25,000 মামলুক সৈন্য যুদ্ধক্ষেত্রে নিহত হলো। তুমানবের কিছু সৈন্য নিয়ে আদিবিয়াতে পালিয়ে গেলেন। এবার সুলতান সেলিম বিজয়ী বেশে কায়রো শহরে প্রবেশ করে মামলুকদের নির্বিচারে হত্যা করলেন। সুলতান সেলিম সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দিলে 6000 মামলুক সৈন্য তার কাছে আত্মসমর্পণ করলো, কিন্তু পরে তারাও মৃত্যুর হাত থেকে রেহাই পেল না। পালিয়ে যাওয়া সুলতান তুমানবে তার শক্তি সঞ্চয় করে হঠাৎ তুর্কি বাহিনীর উপর আক্রমণ করলেন এবং তুর্কি সৈন্যদের হতাহত করে অন্তত একদিনের জন্য হলেও কায়রো শহরকে শত্রুমুক্ত করলেন। কিন্তু এর পরের দিনেই তুর্কি বাহিনী পাল্টা আক্রমণ করলে পিরামিডের কাছে দুই বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। 2 দিন ধরে চলমান এই যুদ্ধে তুমানবে পরাজিত হলেন এবং আবার পালিয়ে যেতে বাধ্য হলেন এবং এক বেদুইন শেখের বাড়িতে আশ্রয় নিলেন। কিন্তু সেই শেখের বিশ্বাসঘাতকতার কারণে তিনি তুর্কি সৈন্যদের হাতে ধরা পড়লেন। শিকল পরানো অবস্থায় তুমানবেকে সেলিমের সামনে আনা হলো। তুমানবে বীরত্বে মুগ্ধ হয়ে সেলিম তাকে মুক্তি দিয়ে মিশরের গভর্নর নিযুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বাসঘাতক খায়ের বেগের কুপরামর্শে তা আর হলো না। তুমানবেকে সবার সামনে ফাঁসি দিয়ে হত্যা করা হলো।
তুমান বেই ছিলেন মিশরের মামলুক বংশের সর্বশেষ সুলতান। সেলিমের মিশর বিজয় এবং এর ফলাফল অটোমান তুর্কি সুলতান প্রথম সেলিম কর্তৃক মিশর বিজয় ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এর ফলে দীর্ঘ 250 বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী মিশরের মামলুক সাম্রাজ্যের পতন ঘটল। তৎকালীন ইসলামের প্রাণকেন্দ্র কায়রো তুরস্কের একটি প্রাদেশিক শহরে পরিণত হলো। এর সঙ্গে সঙ্গে ইসলামের পবিত্র স্থানগুলো যেমন মক্কা ও মদিনা স্বাভাবিকভাবেই তুর্কিদের অধীনে চলে গেল। এসব স্থানে খুতবাই সেলিমের নাম পড়া হতে লাগলো। মিশর থেকে 1800 শিল্পী, কারিগর এবং নানা বিষয় অভিজ্ঞ মানুষদের তুর্কি সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে নিয়ে আসা হলো। একই সঙ্গে মিশরের উন্নত ঘোড়া, উট এবং মূল্যবান পাথরও বাদ পড়ল না। পুরস্কার হিসেবে মিশর ও সিরিয়ার শাসনভার যথাক্রমে খায়ের বেগ ও জানবেরদির উপর দেওয়া হলো। অটোমানদের হাতে মিশরীয়দের পরাজয়ের ফলে একই সঙ্গে তারা তাদের সুলতান এবং খলিফাকে হারালো। কারণ মিশরের আব্বাসি বংশের শেষ খলিফা আল মুতাওয়াক্কিলকে সেলিম নিজের সঙ্গে কনস্টান্টিনোপলে নিয়ে গেলেন। সেখানে খলিফার সঙ্গে প্রথমে ভালো ব্যবহার করা হয়েছিল, কিন্তু পরে এক বিশেষ অভিযোগে তাকে কারাগারে বন্দী করা হলো। 1520 সালে সেলিমের মৃত্যুর আগ পর্যন্ত তিনি বন্দী জীবন কাটিয়েছিলেন। সেলিমের উত্তরাধিকারী সুলাইমান খলিফাকে কারামুক্ত করে তার প্রতিদিন মাত্র 7 দিরহাম ভাতা মঞ্জুর করলেন। পরে আনুষ্ঠানিকভাবে তার কাছ থেকে খিলাফতের পদমর্যাদা ও উপাধি কেড়ে নিয়ে তাকে কায়রোতে ফিরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। কায়রোতে 1538 সালে আল মুতাওয়াক্কিল মারা যান। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে নামমাত্র আব্বাসীয় খিলাফতের চির অবসান ঘটল। এরপর সিরিয়ার মধ্য দিয়ে সুলতান সেলিম নিজ দেশের পথে রওনা হলেন এবং 1518 সালের আগস্ট মাসে কনস্টান্টিনোপলে পৌঁছালেন। গত 2 বছর ধরে সুলতান রাজধানীতে ছিলেন না। এই সময় তার ছেলে সুলাইমান এবং পিরি পাশার উপর যথাক্রমে এড্রিয়ানোপল ও কনস্টান্টিনোপলের শাসনভার ছিল। সুলতানের অনুপস্থিতিতে তারা দুজন যোগ্যতা ও বিশ্বস্ততার সাথে শাসনকাজও চালিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে একটানা যুদ্ধ করতে করতে সুলতান সেলিম এখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি আরাম আয়েশে গা ভাসিয়ে দেওয়ার মতো লোক ছিলেন না। কনস্টান্টিনোপলে ফিরে এসে তিনি নতুন উদ্যমে সেনাবাহিনী, বিশেষ করে নৌবাহিনীকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দিলেন। 1519 সালে তিনি 150টি বড় যুদ্ধজাহাজ এবং দাঁড়যুক্ত 100টি লম্বা নৌকা তৈরি করলেন। এছাড়া এশিয়া মাইনরের যুদ্ধের জন্য 60,000 সৈন্যের একটি শক্তিশালী সেনাবাহিনী প্রস্তুত করা হলো। তাদের সঙ্গে ছিল একটি সুপ্রশিক্ষিত এবং সুসজ্জিত গোলন্দাজ বাহিনী। সবাই ধারণা করল সুলতান সম্ভবত রোডস আক্রমণের জন্য এত বড় প্রস্তুতি নিচ্ছেন, তবে তার আসল উদ্দেশ্য কেউ জানত না। কিন্তু কোনো নতুন অভিযানে বের হওয়ার আগেই সুলতান প্রথম সেলিম মারাত্মক এক রোগে আক্রান্ত হয়ে 1520 সালের 22শে সেপ্টেম্বর মারা যান। তো বন্ধুরা, আজকে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে সুলতান সেলিমের পুত্র সুলতান সুলাইমানকে নিয়ে ভিডিও চান, তাহলে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।